Now, today we are talking about non-performing assets. Now, what is non-performing asset? Can anybody tell me what is a non-performing asset? Asset given thing to income also na? So first let us talk about first asset. Acha, non-performing asset. Since we are talking about, we'll talk about banking industry. Okay? Non-performing asset of the banking industry. ব্যাংকের থাকে দুটো সাইড, একটা হচ্ছে লাইবিলিটি সাইড, ব্যালেন্স ব্যাংক অ্যান্ড অ্যাসেট সাইড। So what is a liability side? Liability side is the side যেটার মধ্যে আমার তার দায় আছে, দায়বদ্ধতা আছে, আমাকে তাকে ফেরত দিতে হবে। আর অ্যাসেটটা হচ্ছে it is my thing which I have invested somewhere and from there I am going to earn money. আর লাইবিলিটি হচ্ছে যেখান থেকে আমি তাকে ফেরত দিতে হবে but along with the interest. তার মানে আমার সব ডিপোজিটার্সরা আমার লাইবিলিটি, আমাকে তাকে এটা ফেরত দিতে হবে, isn't it? এবং শুধু ফেরত দিলে হবে না, তাকে আমাকে ইন্টারেস্ট সমেত দিতে হবে। তাহলে আমার অ্যাসেটটা কি হচ্ছে, যেখানে আমি আমার টাকাটা ইনভেস্ট করছি, এটা আমার টাকা নয়, ডিপোজিটার্সের টাকাটা আমি ইনভেস্ট করছি। ফ্রম দেয়ার আই এম ইয়েস লোন ইনভেস্টমেন্ট, লোন করছি, লোন দিচ্ছি, অ্যাডভান্সেস দিচ্ছি, ইনভেস্ট করছি, গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করছি, সব কিছু আমি টাকা করছি, সেখান থেকে আমি কিছু ইন্টারেস্ট আর্ন করছি। এই ইন্টারেস্ট যেটা আমি আর্ন করছি, এই ইন্টারেস্ট যেটা আর্ন করছি, সেই ইন্টারেস্টটা দিয়ে আমি আমার ডিপোজিটার্সদের ইন্টারেস্টটা দিচ্ছি, ঠিক আছে, এবং আমার স্টাফের স্যালারি দিচ্ছি, আমার মেনটেনেন্সের খরচা করছি ফ্রম দ্যাট ইন্টারেস্ট। আচ্ছা, আমার যে লোনগুলো যেটা খারাপ হচ্ছে তার জন্য আমাকে প্রভিশন করে রাখতে হচ্ছে। যদি এই লোনটা যদি এনপিএ হয়ে যায়, তখন তাকে তো আমাকে টাকাটা মেটাতে হবে। তো আমি তো পার্টির কাছ থেকে, বড়দের কাছ থেকে টাকাটা পাচ্ছি না, তবে সে টাকাটা আমাকে আলাদা করে ধরে রাখতে হবে। যদি ভবিষ্যতে লাগে, ধরে নিচ্ছি লাগবে না, কিন্তু যদি লাগে আমাকে আলাদা সাইডে রাখতে হবে এমার্জেন্সি মানি হিসেবে, যেটা আমরা বলি এটাকে প্রভিশন রিজার্ভস করে রাখতে হবে। এইসব করার পরে আমাকে প্রফিট আর্ন করতে হবে। এর মধ্যে আবার কি আছে, সিআরআর এসএলআর আছে। আমি 100% অফ ডিপোজিট আমি ইনভেস্ট করতে পারছি না, লোন দিতে পারছি না। সো সিআরআর এসএলআর আমি আলাদা করে রেখে দিচ্ছি। সিআরআর কত? 3.5 না 4? 4, ধরুন লেট আস সে ইট ইজ 4, ঠিক আছে। এসএলআর হচ্ছে 18, তার মানে কত হলো? 22%। তার মানে আমার 100 টাকা থেকে, যেটা আমি 100 টাকা যেটা ডিপোজিট আমার কাছে আসছে, তার 22 টাকা আমি ব্যবহার করতে পারছি না। তার মানে থাকলো কত? 78 রুপিস আমি ইনভেস্ট করবো, লোন দেবো। সেখান থেকে আমাকে সব ইন্টারেস্ট আর্ন করতে হবে, সব কিছু আর্ন করে আমাকে আমার সব কাজ করতে হবে, এদেরকে ইন্টারেস্ট দিতে হবে, আমার সব খরচাপাতি সব বহন করতে হবে, প্লাস প্রফিট আর্ন করতে হবে। তার মানে আমাকে কতটা পরিশ্রম করতে হবে ব্যাংককে সামান্য টাকা দিয়ে আমাকে ইন্টারেস্টটাকে আর্ন করার জন্য, and to make the bank profitable. তার মানে আমাকে গভর্নমেন্টের সিকিউরিটি কিছুটা কি ওই এসএলআর এর মধ্যেই চলে আসছে 22% এর মধ্যে? না, আমাকে আলাদা ইনভেস্ট করছি, আমি আলাদা ইনভেস্ট করছি, গভর্নমেন্ট সিকিউরিটি আলাদা ইনভেস্ট করছি। এসএলআর এ যখন রাখবো, ওইখান থেকে কিছু আমি এসএলআর এর মধ্যে রাখবো, বাকিগুলো বুঝতে থাকে। ওই বলে না, আমি অনেক সময় আমার ইনভেস্ট নিচ্ছি, লোন নিচ্ছি আদার দ্যান এসএলআর, তখন আমি গভর্নমেন্ট সিকিউরিটি সেটাকে বন্ধক দিয়ে রাখছি, ওটাকে আমি প্লেজ দিয়ে রাখছি, বুঝতে পারলি ব্যাপারটা? তো এইভাবে ওটাকে করা হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমাকে দেখতে হবে, ব্যাংককে দেখতে হবে যে যা লোন ব্যাংক দিচ্ছে, ব্যাংক কাউকে যখন লোন দিচ্ছে, তখন সেই লোনটা যেন ভালোভাবে চলে, লোনটা যেন ভালোভাবে ফেরত আসে, ঠিক মতোভাবে ফেরত আসে। টাকাটা যদি তাকে যদি লোন যদি ফেরত না আসে, কোনো একটা লোন যদি আটকে যায়, সে যদি রিপেমেন্ট করতে না পারে, কোনো বড়োয়ার যদি লোন রিপেমেন্ট না করতে পারে, তাহলে সেই পোর্শন অফ দ্য মানি ইজ ব্লকড। তার মানে 78% আমি ইনভেস্ট করতে পারছিলাম, তার মধ্যে থেকে আমি যদি দেখি 3% আবার যদি আমার এনপিএ হয়ে যায়, তার মানে আমার কত হলো? অনলি 75% থেকে আমি ইনভেস্ট করছি, আমার কমতে থাকে। যদি 10% এনপিএ হয়ে যায়, তার মানে আমার কতটা কমে গেল? তার মানে আমার ইনকাম আরো কমে গেল, তার মানে আমাকে ব্যাংকের প্রফিটেবিলিটি কমে যাবে। তার মানে আমাকে এইসব করতে হবে যে এনপিএ যেন না থাকে, আর এনপিএর সাইন্সগুলো প্রথম থেকে জানার চেষ্টা করতে হবে। এই ঘুমিয়ে নিলাম, তারপরে দেখা গেল 2 বছর এই টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে, নাথিং লাইক দ্যাট। You have to be always on your toes. You have to be always alert. একটা লোন এনপিএ হবে কখন? যখন 3 মাসের মধ্যে দেখা যাবে তার রিপেমেন্ট আসা বন্ধ হচ্ছে। After 90 days এনপিএ ডিক্লেয়ার করতে হবে।
দ্যাট মিনস তোমাকে 90 ডেজ মানে তোমাকে অ্যাকাউন্টের ব্যাপারে প্রত্যেক মাসে তোমাকে অ্যালার্ট থাকতে হবে। প্রথম মাসে তোমাকে দেখতে হবে ইন্টারেস্ট আসছে কিনা, ইনস্টলমেন্ট আসছে কিনা, তোমাকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড মাসে যদি না আসে ফটাফট ফোন করো, লোক পাঠাও। সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, দেন হাউ দিস ইজ অল ইউ ফাইন্ড। থার্ড মান্থের পরেও যদি দেখছি হচ্ছে না, পরপর তিনটে মাসই এরকম ভাবে ডিফল্ট করে গেছে, দেন দ্যাট অ্যাকাউন্ট বিকামস এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। তারপরে সেখান থেকে আমি কিছু ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারবো না। আমাদের আমরা কি দেখেছি, আমাদের সেভিংস অ্যাকাউন্টে আমরা কি দেখি, অটোমেটিক্যালি একটা পার্টিকুলার ডেটে ইন্টারেস্ট জমা পড়ে যায়। ঠিক সেরকমই একটা পার্টিকুলার ডেটে, মাসের শেষে লাস্ট ডেটে লোন অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে আদায় করার জন্য এসে যায় তোমার এই মাসের এতটা ইন্টারেস্ট হলো। তুমি টাকাটা ইমিডিয়েটলি দাও, 10 দিনের মধ্যে কি 5 দিনের মধ্যে টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, এটা করা থাকে। তার মানে আমি তোমার কাছে অলরেডি ক্লেম করে নিলাম, বড়কে আমি অলরেডি ক্লেম করলাম যে আমার এতটা ইন্টারেস্ট হয়েছে, তুমি আমাকে দিতে হবে, ইন্টারেস্ট প্লাস ইনস্টলমেন্ট আমাকে দেবে। যদি না দাও তাহলে তো গেল, তাহলে আমাকে ফোন করতে হবে, যে তোমার এটা এখন আসেনি, 10 তারিখ হয়ে গেলে তোমার টাকাটা আসেনি, ফলো করতে থাকতে হবে। ঠিক আছে না? তার মানে এটাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে আমাদের যেটা বলা হচ্ছে, লোনটা থাকে 3-4 টাইপের লোন থাকে। ঠিক আছে, একটা থাকছে ওভারড্রাফট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। ওভারড্রাফট অ্যান্ড ক্যাশ ক্রেডিট মানে তোমার একটা অ্যাকাউন্ট আছে, ফিক্সড অ্যাকাউন্ট আছে, তার লিমিট দেওয়া আছে। যেমন ধরো আমার অ্যাকাউন্টে আমাকে 10 লাখ টাকা আমাকে লিমিট দিয়েছে, মানে আমি 10 লাখ টাকা অবধি ডেবিট ব্যালেন্স করতে পারি। যা কিছু কেনা টেনা করার জন্য আমি 10 লাখ টাকা অবধি করতে পারি। আমি 10 লাখ টাকা করবো, আমি এই মাসে হয়তো 1 লাখ টাকা নিলাম, 2 লাখ টাকা নিলাম, 3 লাখ টাকা নিলাম, আবার জমা দিয়ে দিলাম। পরের মাসে আমি 3 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ অবধি দিলাম, আবার ধীরে ধীরে জমা করছি। মানে নিচ্ছি, আজকে নিলাম, কালকে দিলাম। আবার যেমন আজকে ধরুন আমি 50 লাখ টাকা নিলাম, কালকে আমি 10 লাখ টাকা করে দিলাম। তো এটি স্যার আমাদের সেভিংস অ্যাকাউন্টের মধ্যে চলতে থাকে। যতটা ডেবিট ব্যালেন্স থাকবে ততটার উপরে তোমার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে। আর ম্যাক্সিমাম আমি নিতে পারবো কত অবধি, যদি আমার লিমিট হচ্ছে 10 লাখ, তো আমি 10 লাখ অবধি নিতে পারবো, এর বাইরে আমি নিতে পারবো না। আমি যদি চেকও ছেড়ে দিই, চেকটা বাউন্স হয়ে যাবে। ঠিক আছে, চেকটা বাউন্স হয়ে যাবে। তো এটাকে এইসব টাইপের অ্যাকাউন্টের জন্য দেখা যাবে 90 দিন। 90 দিন মানে 90 দিনের মধ্যে তোমাকে প্রথম মাসে আমরা ইন্টারেস্টটা ক্লেম করলাম, তোমাকে ইন্টারেস্ট ফাংশন দিয়ে দিতে হবে। যেহেতু পরের মাসে ইন্টারেস্টটা ক্লেম করলাম, তোমাকে দিয়ে দিতে হবে। থার্ড মাসে পরপর দেখা যায় কন্টিনিউয়াসলি ফর 3 মান্থস আমি যদি ইন্টারেস্টটা যদি না দিই, তাহলে আমার অ্যাকাউন্টে এন্ট্রি হবে। তাহলে প্রথম মাসে আমি দিতে পারলাম না, পরের মাসে আমি একবারে দুটো মাসটা দিয়ে দিলাম। পরের মাসে যখন ক্লেম করলাম, আমি একবারে থার্ড মান্থে গিয়ে আমি একবারে দুটো দিয়ে দিলাম। তার মানে আমি রেগুলার হয়ে গেলাম, আমি আর ডিফল্টার নই। ঠিক আছে, তো আমাকে তো টাইম দিতে হবে। আমি ক্লেম করলে আমার সঙ্গে সঙ্গে ব্যবসার সঙ্গে মধ্যে ওপেনিং হতেই থাকে। তো তোমাকে 3 মাসের মধ্যে টাইম দেওয়া হবে, তুমি 3 মাসের মধ্যে সব কিছু দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কিভাবে থার্ড মান্থে গিয়ে 1 মাসেরটা কিংবা 1.5 মাসের দেখলাম 2 মাসের টাইম দিতে পারলাম না, তাহলে কিন্তু তুমি এটার মধ্যে তুমি আছো। একটা তুমি 90 ডেজের জন্য ডিফল্ট হবে। ঠিক আছে, সো এইসব অ্যাকাউন্টে 90 ডেজের পরে আউট অফ অর্ডার হয়ে যাবে, এন্ড দেন ইট বিকামস অ্যান এনপিএ অ্যাকাউন্ট। আচ্ছা, এগ্রিকালচারের ব্যাপারটা কি হচ্ছে? এগ্রিকালচারে আমরা 90 ডেজ করলে পারবো, হবে কি? হবে না। কেন বেশি দিতে হবে? কারণ ফসল যখন হারভেস্টিং যখন হবে তার উপরে ডিপেন্ড করবে। আমি ধান চাষ করবো, আমার ধান চাষের জন্য কতটা দিন সময় লাগবে। আমি যদি আখ করি, আখের জন্য কতটা সময় লাগে, 1 বছর না 1.5 বছর সময় লাগে। তবে আমাকে 1.5 বছরের জন্য টাইম দিতে হবে আখের জন্য। আমাকে আখের জন্য 1.5 বছর টাইম দিতে হবে। তখন মনে হবে 3 মাসের জন্য হবে, 90 ডেজ হলে হবে না। তাহলে তো ওটা রাইপই হলো না, তো ওটা তো বিক্রি করতে পারবে না। সেটা সেই জন্য জিজ্ঞেস করছে ওটাকে one crop season or the harvesting season। ঠিক আছে, তার উপরে নির্ভর করছে যে এনপিএ টা হবে কি হবে না। So this is it, okay? And আর একটা জিনিস হচ্ছে যে কোনো অ্যাকাউন্টে যদি বলা যায় যে তোমাকে এই টাইপের অ্যাকাউন্টে তোমাকে লোন এইভাবে তোমাকে রিপেমেন্ট করতে হবে, যেটা লোন অ্যাকাউন্টে ইএমআই তোমাকে যেটা দিতে হবে, তো সেখানে তোমাকে সেইভাবে ঠিক করতে হবে। ঠিক আছে, সেখানেও 90 ডেজ। শুধু এগ্রিকালচারে ডিপেন্ড করছে ক্রপ সিজন আর দ্য ক্রপ হারভেস্টিং সিজন, এর উপরে ডিপেন্ড করছে। ওটা হচ্ছে 2 crop হারভেস্টিং সিজন। যেটা শর্ট টার্মের যেগুলো আছে 2 crop হারভেস্টিং সিজন। ঠিক আছে,
আর যদি এটা লং টার্মের আছে ওয়ান সিজন থেকে। ছোট যেরকম ধানের প্রথমটাতেই হবে না, পরপর 2 বছর ধরে ধান কাটে, তো 2টো সিজনের পরে মোটামুটি তোমাকে এটাকে মিডিয়ে দিতেই হবে, আদারওয়াইজ প্রবলেম। Then it becomes NPA. Okay. Now let us talk about NPA, the types of NPA. Types of NPA. What are there are different types of NPA. একটা অ্যাকাউন্ট 90 দিনের পরে নরমাল অ্যাকাউন্টে, এগ্রিকালচার অ্যাকাউন্টে 2 crop seasons or 1 crop season, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ক্রপস we are talking about, সেটা। আর টার্ম লোনে যেখানে ইএমআই এর ব্যাপারটা আছে, সেখানে 90 days এর ফ্যাক্টরটা আছে। তো এরা আমরা যখন দিতে পারি না, তখন আমরা ওটাকে কি বলি? নন পারফর্মিং অ্যাসেট। দিস অ্যাসেটস আর নট পারফর্মিং। আমরা বলি না, এই দিন ভালো পারফর্মিং করছে না, তার পড়াশোনা ভালো হচ্ছে, তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, এই পারফর্ম ভালো করছে না, এটা পারফর্মিং। ডান্সে বলি না, এই ডান্স ভালো করছে না, পারফরম্যান্স ইজ রং, ব্যাড। সো ইট ইজ পারফরম্যান্স, ঠিক আছে। সো পারফর্মিং কি লোনগুলোকে যদি ভালোভাবে অ্যাকাউন্ট, ফরওয়ার্ড অ্যাকাউন্টগুলো ভালোভাবে পারফর্ম করতে পারে। সো আফটার 90 days পারফর্ম করছে না, so we categorize that account as NPA. এখন NPA এর 3টে টাইপস আছে। ফার্স্ট টাইপ substandard NPA. What is substandard NPA? যেরকম ধরে নাও জানুয়ারি 1 তারিখ থেকে লোন দেওয়া হয়েছে, 31শে মার্চের দিকে দিচ্ছে না, তাহলে 1 এপ্রিলে গিয়ে ওটাকে NPA হয়ে গেল, ঠিক আছে। প্রিপেমেন্ট করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করেনি, 1 এপ্রিলে গিয়ে ওটা NPA হয়ে গেল। তখন যখন প্রথমবার যখন NPA হলো, that account will be classified as substandard NPA. যে অ্যাকাউন্টে নরমাল টাকা করছে, পারফর্মিং অ্যাসেটস যেটা বলছি, ওর আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাসেটস। দিস আর কল্ড স্ট্যান্ডার্ড। যেটা পারফেক্ট, স্ট্যান্ডার্ড মানে এটা পারফেক্ট মেজারমেন্ট, পারফেক্ট সামথিং, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড borrowal accounts, performing borrowal accounts, ঠিক আছে। borrowal accounts, performing and standard borrowal accounts। যখন এটা NPA হয়ে যাচ্ছে, তো ফার্স্ট হচ্ছে প্রথম 1 বছরের মধ্যে ওটাকে রাখা হচ্ছে অ্যাজ আ সাবস্ট্যান্ডার্ড। ফার্স্ট 1 বছর মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি সাবস্ট্যান্ডার্ড। 1 এপ্রিল এটা ক্যাটাগরাইজ হলো, থেকে নেক্সট বছরের 31 মার্চে সাবস্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপরে borrowal account, তারপরে হচ্ছে ডাউটফুল অ্যাকাউন্টস, তারপরে পরের 1 বছর ডাউটফুল অ্যাকাউন্টস। মানে সাবস্ট্যান্ডার্ড অ্যাকাউন্টকে আমরা আবার ওটাকে যদি চেষ্টা করি, আমরা ওটাকে 1 বছর থেকে এটাকে ভালো করে দেওয়া যেতে পারে, শোধরানো যেতে পারে। there is a very good chances 1 বছর সাবস্ট্যান্ডার্ড, 1 বছর ওটাকে সাধারণ করা যেতে পারে, ওটাকে শোধরানো যেতে পারে, ঠিক আছে। ওটাকে আবার নর্মাল অ্যাকাউন্টসে নিয়ে আসা যেতে পারে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টস থেকে বানানো যেতে পারে, ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে সব ম্যানেজ করে আমরা করতে পারি। তারপরে আসছে কি ডাউটফুল লাইফ। নেক্সট 12 বছর ডাউটফুল, মানে এটা চট করে আসবে না, ওকে যথেষ্ট খাড় পুড়িয়ে ওটাকে আমরা আবার পারফর্মিং অ্যাসেটে কনভার্ট করতে পারি নেক্সট 12 ইয়ার্স। মানে আমরা বুঝতে হবে তো এর এজটা কত, এই NPA এর এজটা কত, প্রথম 12 মাস না পরের 12 মাস না তার মানে 24 মাসের পরে। ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়লে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ হলে কি অবস্থা হয়? আমাদের লস অ্যাকাউন্ট হচ্ছে 5th স্টেজ, কিছুই হচ্ছে না, এবার 4th স্টেজ ধরে দিতে হবে ক্যান্সারের মতো। তো প্রথম স্টেজে অল্প অল্প ওষুধ দিলে হতে পারে, কিংবা কেমো দিলে হতে পারে, রেডিয়েশন দিলে হতে পারে, কিন্তু তারপরে আরো বেশি সময় লাগে, আরো কষ্ট হয়, নাম্বার অফ রেডিয়েশনস, নাম্বার অফ কেমোস বেশি হতে পারে, দ্যাট ইজ পাওয়ারফুল। It can be converted back to be a non-performing asset or standard assets, ঠিক আছে। and loss assets মানে এটা লস হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই, কিছু করার নেই। আর এই সময় সাবস্ট্যান্ডার্ড এর ডফলেট যখন দেখা যায় যে এটা পারছে না কিছু করতে, তখন ওদের যা সিকিউরিটি, যেটা ব্যাংক তো সিকিউরিটি নিয়ে রাখে, তখন এই সিকিউরিটি ব্যাংক নিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন এটা রিকভারি কি করে হবে সেটা উইল টক অ্যাবাউট ইট লেটার অন, বাট ফার্স্ট দেখুন লস অ্যাকাউন্টস। এটা লস অ্যাকাউন্টস বুঝে গেলে তোমরা, দিস আর লস, যেখান থেকে আমরা কিছুই ফেরত পাবো না, ভীষণ মুশকিল হচ্ছে। এইবারে দেখাতে হবে আমাদের ব্যাংকে অ্যাসেটস আছে, অ্যাসেটস হচ্ছে নর্মাল অ্যাসেটস, স্ট্যান্ডার্ড অ্যাসেটস, and there is another part which is called stressed assets. Stressed, STRESSED, stressed assets.
মানে এগুলো তো ভীষণ স্ট্রেস, আমরা বলি না ভীষণ টেনশনে আছি, ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, তো এই অ্যাসেটসগুলো ভীষণ স্ট্রেসের মধ্যে আছে। তো এইগুলো কোন কোনগুলো অ্যাকাউন্টসগুলো পড়ছে তার মধ্যে অল টাইপস অফ এনপিএ অ্যাকাউন্টস, দে আর অল স্ট্রেসড অ্যাকাউন্টস। আবার অনেক সময় আমরা করি কি, এই লোনগুলো যখন দেওয়া হচ্ছে তখন আমরা বলছি যেটা এনপিএ লোন আছে, টার্ম লোন আছে, ইএমআই দেওয়ার আছে, সে বলছে আমি এখন ইএমআই দিতে পারছি না, আমার একটু প্রবলেম হয়ে গেছে, আপনি আমাকে 5 বছরের জন্য দিয়েছিলেন কিংবা 10 বছর দিয়েছিলেন, এটাকে একটুখানি 15 বছর করে দিন, তাহলে আমার একটু সুবিধা হবে, আমার ইএমআই এর অ্যামাউন্ট একটু কম হবে, আর আমি তখন মাসে মাসে দিতে পারি, কিন্তু আমি এটা 15 বছরে দেবো। ওটাকে বলা হচ্ছে রিস্ট্রাকচার করে দেওয়া হয়েছে, রিস্ট্রাকচার করে দেওয়া হয়েছে ওটাকে, ঠিক আছে? তো সেটাকে রিস্ট্রাকচার করে দেওয়া হয়েছে। So these are called restructured accounts. এটা কিন্তু অ্যাকচুয়ালি এনপিএ হয়ে গেছিল, হয়ে যাওয়ার মুখে ছিল কিংবা হয়ে গিয়েছিল, সেটাকে আবার আমরা রিস্ট্রাকচার করে নিয়ে ওটাকে আমরা আবার নর্মাল অ্যাকাউন্টে ফেলে দিয়েছি। কিন্তু এইগুলো ভবিষ্যতে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, হতে পারে। এইসব অ্যাকাউন্টগুলোকে আমাদেরকে খুব চোখে চোখে রাখতে হয়, সবসময় চোখে চোখে রাখতে হয় এইসব অ্যাকাউন্টগুলোকে। আর একটা টাইপের অ্যাকাউন্ট আছে যেটাকে বলে রাইট অফ অ্যাকাউন্ট। আমরা যখন লোন অ্যাকাউন্ট, তুমি নিশ্চয়ই খবরবাজি করেছো, এই অ্যাকাউন্টগুলো রিটার্ন অফ হয়ে গেছে, রিটার্ন অফ হয়ে গেছে, রিটার্ন অফ হয়ে গেছে মানে কি, আমার কাগজ, ব্যাংকের কাগজে কলমে ওটাকে রাইট অফ করে দেওয়া হয়েছে, আমরা ওটাকে আরো ডিটেলসে পরে করবো। কিন্তু ব্যাংক কিন্তু ওই লোকটার কাছ থেকে সে টাকাটা কিন্তু নেবে, যেখান থেকে হোক তাকে আদায় করবে, কিন্তু এই মুহূর্তে আমার ব্যালেন্স শিটটাকে ঠিক রাখার জন্য আমি ওটাকে রাইট অফ করে দিয়েছি। রাইট অফ করেছি কোথা থেকে? আমার প্রফিট এন্ড লস থেকে বের করে টাকাটা দিয়ে দিয়েছি। তার মানে আমাকে প্রফিট এন্ড লসে প্রফিট কতটা রান করতে হবে, এই রাইট অফ অ্যাকাউন্টগুলো কিন্তু আমি আমার প্রফিট থেকেই দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমার ক্লেম থেকেই যাচ্ছে, ঠিক আছে? So this is all about stressed account assets.